পানির অপর নাম জীবন। পানি ছাড়া একজন সাধারণ মানুষ 3 দিনও বাঁচতে পারে না। কেমন হবে যদি সেই পানিতেই অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, সেই পানি মানুষের মৃত্যুর কারণ হয়ে যায়। এমনই একটি অসাধারণ মুভির নাম অ্যাসিড, যেটি 2023 সালে মুক্তি পায়। এই মুভির কনসেপ্ট হলো প্রাকৃতিক পরিবেশের বিপর্যয়ের কারণে বৃষ্টির পানিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যার কারণে মানুষের বেঁচে থাকা কষ্টকর হয়ে যায়। তাহলে চলুন আজকের এই সার্ভাইভাল মুভিটি এক্সপ্লেইন করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি রেজাউল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন দ্য রিয়েলিটি স্টোরিজ। মুভি শুরুতে আমরা দেখতে পাই ফ্রান্সের একটি কোম্পানিতে একটি দুর্ঘটনায় কেরিন নামের একজন কর্মচারী গুরুতর আহত হয়। এতে করে কোম্পানির বাকি কর্মচারীরা কোম্পানির ভিতরে আন্দোলন শুরু করে। কেরিন মূলত সেই কোম্পানির মালিকের অবহেলার কারণে আহত হয়। কেরিনের হাজবেন্ডের নাম হলো মিশেল, সেই এই মুভির মেইন ক্যারেক্টার। মিশেল কোম্পানির ম্যানেজারের গায়ে হাত তোলে এবং তারা সবাই মিলে ভিতরে ভাঙচুর শুরু করে দেয়। অবস্থার অবনতি হলে সেখানে পুলিশ ফোর্স চলে আসে। আন্দোলনকারীরা পুলিশের উপরেও চড়াও হয়। মিশেল একজন পুলিশ অফিসারকে মারধর করতে থাকে এবং এটি একটি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়, যার কারণে আদালত তাকে শাস্তি প্রদান করে। এরপর জেল থেকে ছাড়া পেয়ে মিশেল ডিরেক্ট ক্যারিনের সাথে দেখা করতে চলে আসে। অ্যাক্সিডেন্টের কারণে ক্যারিনের দুটি পা অচল হয়ে যায়, যার ফলে সে সার্বক্ষণিক বিছানায় শুয়ে থাকে। মিশেল ক্যারিনকে প্রচুর ভালোবাসে। যাই হোক, এদিকে আবার মিশেলের আগের আরেকটি ওয়াইফ রয়েছে। সেই সংসারে তাদের একটি মেয়েও আছে। তার আগের ওয়াইফের নাম হলো অ্যালিস, যার সাথে মিশেলের ইতিমধ্যে ডিভোর্স হয়ে গেছে, এবং তাদের মেয়ের নাম হলো সেলমা। যাই হোক, ক্যারিনকে হাসপাতালে ভর্তি করা হয়। আজকে তার অপারেশন করা হবে এবং তার সুস্থ হতে মোটামুটি 3 মাসের মতো সময় লাগবে। ক্যারিন মিশেলের উদ্দেশ্যে বলে, তুমি এখানে অপেক্ষা করো না, তোমার কাজ এবং তোমার মেয়ে দুটোকেই তোমার সামলানো লাগবে। সুতরাং আমি এখানে চিকিৎসা নিতে থাকি, তুমি ওদিকে ফোকাস করো। তারপর ক্যারিনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এদিকে সেলমা একটি স্বনামধন্য স্কুলে লেখাপড়া করে। আজকে তার স্কুলে ঘোড়া পরিচালনা করার ট্রেনিং দেওয়া হচ্ছে। সেখানে দুইজন মেয়ে মোবাইলে মিশেলের মারপিটের ভিডিওটি দেখতে থাকে এবং মজা করতে থাকে। এসব কিছু আবার দূর থেকে সেলমা লক্ষ্য করতে থাকে। তার বিষয়টি মোটেও ভালো লাগে না। সে মেয়ে দুটির কাছে গিয়ে বলে, তোমরা যাকে নিয়ে মজা করতেছো সে আমার বাবা। একথা বলেই সেলমা তাদের সাথে মারামারি শুরু করে দেয়। সেলমা একজন মেয়েকে জোর করে ঘোড়ার আবর্জনা খাইয়ে দেয়। এসব কর্মকাণ্ডের কারণে স্কুল কর্তৃপক্ষ সেলমার মাকে স্কুলে ডাকে। অ্যালিস গাড়িতে করে স্কুলে যাওয়ার সময় রেডিওতে জানতে পারে আজকে প্যারিস শহরের তাপমাত্রা 160 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেছে। আসলে অনেক বেশি পলিউশনের কারণে আবহাওয়া দিন দিন খারাপের দিকে যাচ্ছে, যার কারণে এখানকার তাপমাত্রা মাত্রাতিরিক্ত বেড়ে যাচ্ছে। যাই হোক, স্কুলে যাওয়ার পথে অ্যালিস তার ভাই ব্রিসকে দেখতে পায়। স্কুল কর্তৃপক্ষ ব্রিসকেও ডেকেছে, কারণ সেলমার লেখাপড়ার খরচের বেশিরভাগ ব্রিস বহন করে। এলিস এবং ব্রিস প্রিন্সিপালের রুমে প্রবেশ করে। প্রিন্সিপাল তাদের বলে, অন্য শিক্ষার্থী হলে আমি এতক্ষণে স্কুল থেকে বের করে দিতাম, শুধু আপনাদের কথা চিন্তা করে আমি সেলমাকে এখনো রেখেছি। তার বাবার কারণে সেলমার উপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। সে বেশিরভাগ সময় ডিপ্রেস থাকে। আপনাদের ওর বিষয়ে আরো বেশি ফোকাসড হওয়া উচিত। বাড়িতে এসে এলিস সেলমাকে বুঝাতে থাকে। সে বলে, তোমাকে আরেকটু বেশি শান্ত হতে হবে। ওই মেয়েগুলো যদি তোমাকে আবার ডিস্টার্ব করে তাহলে তুমি আমাকে ফোন করে জানাবে, আমি বিষয়টি দেখব। সেলমা অনেক বেশি আপসেট হয়ে যায়, তাই সে তার মাকে বলে, আমি কয়েকদিন বাবার সাথে গিয়ে থাকতে চাই। অ্যালিসার না করে না। সেলমা তার বাবার কাছে আসে। মিশেল চেষ্টা করে তার সাথে খুব ভালো সময় কাটানোর। মিশেল সেলমার কাছে তার স্কুলের বিষয়ে জিজ্ঞাসা করে। সেলমা বলে তার স্কুল ভালোই যাচ্ছে এবং তার ঘোড়ার পিঠে চড়তে অনেক বেশি ভালো লাগে। সে এটার খুব ভালো ট্রেনিং নিচ্ছে। এরপর সেলমা বলে, তুমি আমাদের সাথেই থেকে যাও না কেন? তখন মিশেল উত্তর দেয়, যখন আমি অনেক বেশি বিপদে ছিলাম তখন আমার পাশে কেউ ছিল না। কেরিন আমার খুব ভালো খেয়াল রেখেছিল। এখন সে অসুস্থ, তার আমাকে প্রয়োজন, আমার সেখানে যেতেই হবে। বরং তুমি আমার সাথে সেখানে চলো, আশা করি তোমার ভালো লাগবে। তারপর সেলমা টিভিতে নিউজ চালু করলে সেখানে বলা হয় অনেক বেশি পলিউশনের কারণে বৃষ্টির পানিতে পিএইচ এর মান বৃদ্ধি পেয়েছে, যার কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, ফলে পানযোগ্য পানির পরিমাণ কমে যাচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী 1 বছরের মধ্যে কয়েকশো কোটি মানুষের কাছে পানযোগ্য পানি থাকবে না। তখন মিশেল এসে টিভি বন্ধ করে দেয় এবং সে বলে, তুমি এসব নিউজ দেখো না, শুধু শুধু নিজের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা তৈরি হবে। তারপর মিশেল ঘুমাতে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই এলিস সেলমাকে নিয়ে গাড়ি চালানোর সময় একটি গাড়ি এসে তার গাড়িকে ধাক্কা মারে। এতে করে তার গাড়িটি খারাপ হয়ে যায়। সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরও মানুষ বৃষ্টির পানিতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছিল, কারণ এই বৃষ্টির পানিতে অত বেশি অ্যাসিড ছিল না।
রাতেও মুষলধারে বৃষ্টি হতে থাকে। জানালা দিয়ে বৃষ্টির পানি ঘরের ভিতরে ঢুকে যায়। অ্যালিস একটি কাপড় মেঝেতে দিলে আমরা দেখতে পাই সে কাপড়টিও পুড়ে যাচ্ছে। তার মানে বৃষ্টিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়েছে। যাই হোক, পরের দিন সেলমার স্কুল থেকে ঘোড়া চালানোর ট্রেনিং দিতে তাদেরকে জঙ্গলের উদ্দেশ্যে নিয়ে যায়। এদিকে ইন্টারনেটে নিউজ দেওয়া হয় বৃষ্টিতে অ্যাসিডের পরিমাণ অতিরিক্ত বেড়ে গিয়েছে, যার কারণে লোকদেরকে ঘরের ভিতরে থাকার অনুরোধ করা হচ্ছে। শহরের মধ্যে লকডাউন ঘোষণা করা হয়। এই নিউজ দেখা মাত্রই অ্যালিস অনেকটাই ঘাবড়ে যায়। সে মিশেলকে কল করে বলে যখন তখন বৃষ্টি হতে পারে। সেলমা স্কুলে গিয়েছে, তাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। আমার গাড়িটি গতকাল নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমি যেতে পারছি না। তুমি কি তোমার গাড়িটি নিয়ে এখনই আসতে পারবে? মিশেল বলে সে এখন কাজে রয়েছে, সে যেতে পারছে না। অ্যালিস তাকে বলে আমি কখনো তোমার কাছে কিছু চাইনি, আমার এই অনুরোধটা তোমার রাখা উচিত। বাধ্য হয়ে মিশেল গাড়ি নিয়ে চলে যায়। তারা স্কুলে গিয়ে জানতে পারে সেলমা ঘোড়ার ট্রেনিং এর জন্য জঙ্গলে গিয়েছে। মিশেল এবং অ্যালিস তড়িঘড়ি করে জঙ্গলের উদ্দেশ্যে চলে যায়। এদিকে সেলমার ট্রেনিং খুব বেশি ভালো যাচ্ছে না, কারণ তার ঘোড়াটি কেমন জানি অদ্ভুত আচরণ করছে, যার ফলে সে সবার থেকে পিছিয়ে পড়েছে। হঠাৎ তার নজর আকাশের দিকে যায়। সে দেখতে পায় কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি শুরু হবে। যাই হোক, মিশেল এবং অ্যালিস কিছু দূর যাওয়ার পর দেখতে পায় রাস্তায় ভীষণ জ্যাম লেগে গেছে। বিষয়টি বোঝার জন্য অ্যালিস গাড়ি থেকে বের হয়। সে দেখতে পায় জঙ্গলের উপরে মেঘ জমে গেছে, কয়েক মিনিটের মধ্যেই হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে। সে তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়ে। মিশেল গাড়িটি রাস্তা থেকে নামিয়ে মাঠের উপর দিয়ে যেতে থাকে। জঙ্গলের সামনে এসে মিশেল গাড়ি থামিয়ে দৌড়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। সে চিৎকার করে সেলমাকে ডাকতে থাকে। ওদিকে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে এবং যেখানেই বৃষ্টির ফোঁটা পড়ছে সে জায়গা অ্যাসিডে পুড়ে যাচ্ছে, যার ফলে ঘোড়াগুলো দিক বেদিক ভাবে দৌড়ানো শুরু করে। এদিকে অবস্থার বেগতিক দেখে সেলমাও দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে মিশেল সেলমাকে দেখতে পায়। তারা দুজনে মিলে জঙ্গলের ভিতরে থাকা ঘোড়ার আস্তানায় আশ্রয় নেয়। বৃষ্টিতে অ্যাসিডের পরিমাণ এত বেশি ছিল যে আস্তানার ছাদ ফুটো হয়ে ভিতরে পানি পড়তে শুরু করে। মিশেল বুঝতে পারে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাই সে এলিসকে কল করে গাড়ি নিয়ে জঙ্গলের ভিতরে আসতে বলে। এলিস মিশেলের দেওয়া লোকেশনে পৌঁছে যায়। মিশেল এবং সেলমা ঘোড়ার পিঠে বসার চাদর মাথায় দিয়ে কোনো রকম গাড়িতে উঠে বসে। কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পায় গাড়ির তীব্র জ্যাম লেগে গেছে এবং বাহিরে থাকা লোকজন এদিক সেদিক ছোটাছুটি করছে। তাদের শরীরে বৃষ্টি পড়ার কারণে শরীর ঝলসে যাচ্ছে। গাড়ির সামনে লোকজন এসে সাহায্যের জন্য আকুতি মিনতি করতে থাকে, কিন্তু কিছু করার নেই। তারা গাড়ির দরজা খুললে তারা নিজেরাও মারা পড়বে। কোন রকম গাড়ি চালিয়ে তারা একটি শপিং মলের বেসমেন্টে আশ্রয় নেয়। তাদের গাড়িটি মারাত্মকভাবে ড্যামেজ হয়ে গিয়েছে, এটা চালিয়ে বেশি দূর পর্যন্ত যাওয়া যাবে না। তারা গাড়ি থেকে নেমে গাড়িটি একটি কাপড় দিয়ে ভালো করে মুছতে থাকে। এলিস তার ভাই ব্রিজকে কল দেয়। এলিস জানায় তারা একটি শপিং মলের বেসমেন্টে আছে। তখন ব্রিজ বলে তোমরা পূর্ব দিকে যাও। আপাতত ব্রিজ শহর থেকে বের হতে পারছে না, কারণ ট্রাফিক জ্যামের কারণে শহর থেকে বের হওয়ার রাস্তা ব্লক হয়ে গেছে। তখন এলিস ব্রিজকে জানায় তাদের গাড়িটি মারাত্মকভাবে ড্যামেজ হয়ে গিয়েছে, এক্ষেত্রে তারা 200 কিলোমিটার চালিয়ে পূর্ব দিকে যেতে পারবে না। তখন ব্রিজ বলে যতটুকু পারো আসতে থাকো, আমিও চেষ্টা করছি এগিয়ে যাওয়ার। এটা বলে ব্রিজ কল রেখে দেয়। মিশেল ক্যারিনকে কল দিতে থাকে, কিন্তু বারবার তার ফোন বন্ধ দেখাচ্ছে। যাই হোক, তারা আবার গাড়িতে উঠে বসে এবং যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পরে তাদের গাড়িটি আবার বন্ধ হয়ে যায়। তারা গাড়ি থেকে নেমে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। সেই বাড়িতে কোনো মানুষ ছিল না। তারা দেখে বাড়িতে টেবিলের উপর বার্থডে কেক সাজানো রয়েছে, তার মানে এখানে জন্মদিন উদযাপন করার আগেই সবাই মারা পড়েছে। বাড়িতে একটি বিড়ালও আশ্রয় নিয়েছে। সেলমা বিড়ালটিকে আদর করতে গেলে মিশেল বলে বিড়ালটি বাহির থেকে এসেছে, ওর গায়ে অ্যাসিড লেগে থাকতে পারে, সুতরাং ওকে স্পর্শ করো না। তখনই মিশেলকে ক্যারিন ভিডিও কল করে। সে জানায় সে এখন মোটামুটি ঠিকঠাক আছে। সে মিশেলকে জিজ্ঞাসা করে কবে নাগাদ সে তার কাছে আসতে পারবে। মিশেল বলে অতি শীঘ্রই সে ক্যারিনের ওখানে চলে যাবে। তারপর দুর্বল নেটওয়ার্কের কারণে তাদের কলটি কেটে যায়। তাদের প্রচুর পানি পিপাসা পেয়েছে, কিন্তু টেপের পানি খাওয়ার জন্য নিরাপদ কিনা সেটা জানার জন্য মিশেল বিড়ালটিকে পানি খেতে দেয়। মানে বিড়ালটি যদি মারা যায় তাহলে টেপের পানি খাওয়ার জন্য নিরাপদ নয়, আর যদি বেঁচে থাকে তাহলে সে পানি তারা পান করতে পারবে। এটা দেখে সেলমা অনেক বেশি রেগে যায়। সে মিশেলকে বলে তুমি কখনোই একটি নিরীহ প্রাণীকে টোপ হিসেবে ব্যবহার করতে পারো না। সেলমা তার বাবার প্রতি অভিমান করে। মিশেল ফ্রিজ খুলে সেখানে বেশ কিছু মদের বোতল দেখতে পায়। তারা পানি হিসেবে মদ খায় এবং টেবিলে থাকা খাবারগুলো খেয়ে ফেলে। রাতের খাবারের শেষে তারা ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে সেলমা উঠে দেখে বিড়ালটি একপাশে মরে পড়ে আছে, তার মানে পানিতে অ্যাসিডের পরিমাণ অনেক বেশি ছিল। এটা দেখে সেলমা অনেক বেশি কষ্ট পায়। সে আবার বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন আর বৃষ্টি হয় না, আকাশ মোটামুটি পরিষ্কার। তারা পায়ে হেঁটে চলতে শুরু করে।
প্রতিমধ্যে তাদের একটি ব্রিজ পার হতে হবে। তবে অধিক পরিমাণে অ্যাসিড বৃষ্টির কারণে বৃষ্টি এত মানুষের লোড নিতে পারবে না, তাই পুলিশ ব্রিজের সামনে রাস্তা ব্লক করে দিয়েছে এবং সীমিত সংখ্যক মানুষকে যেতে দিচ্ছে। তবে সবাই আগেভাগে বৃষ্টি পার হতে চায়, কারণ হঠাৎ বৃষ্টি চলে আসলে তারা সবাই মারা পড়বে। এটা নিয়ে পুলিশের সাথে সেখানে থাকা লোকদের এক প্রকার ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এক পর্যায়ে বৃষ্টি ভেঙে পড়তে শুরু করে। অ্যালিস ও আরো কয়েকজন ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। নদীতে পড়া মাত্রই তাদের শরীর ঝলসে যেতে থাকে, কারণ নদীর পানিতে অধিক মাত্রায় অ্যাসিড রয়েছে। সবাই তাদেরকে বাঁচানোর অনেক বেশি চেষ্টা করতে থাকে। সেলমা ও মিশেল অ্যালিসকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তাদের আর কিছু করার ছিল না। অ্যালিস মারা যায়। সেলমা পাগলের মতো কান্না করতে থাকে এবং মিশেল তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। এরপর তারা একটি মিলিটারি ক্যাম্পে চলে আসে। এখানে মিশেল তার মোবাইল ফোনটি চার্জ দিয়ে ক্যারিনের সাথে যোগাযোগ করে। ক্যারিন জানায় গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে আগের হাসপাতাল থেকে ট্রান্সফার করে কেয়ার হাসপাতালে আনা হয়েছে। মিশেল তাকে বলে, তুমি ওখানেই থাকো, আমি অতি শীঘ্রই সেখানে আসতেছি। তারপর মিশেল তার পরিকল্পনা চেঞ্জ করে। সে পূর্ব দিকে যাওয়ার পরিবর্তে কেয়ার হাসপাতালের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একথা সেলমাকে জানালে সে বলে, ব্রিস আঙ্কেল আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমাদের সেখানে যাওয়া উচিত। মিশেল বলে, ব্রিজ কল ধরতেছে না, এখন তাদের ক্যারিনের কাছে যাওয়া উচিত। যাই হোক, তারা মিলিটারির গাড়িতে করে রওনা দেয়। সামনে জঙ্গল থাকার কারণে মিলিটারি টিম সবাইকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। সবাই বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। সবাই দিক বেদিক ছুটতে থাকে। সেলমা ওইভাবে দৌড়াতে পারে না, ফলে তারা সবার থেকে পিছিয়ে পড়ে যায়। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। মিশেল জঙ্গলের মধ্যে একটি পরিত্যক্ত টানেল দেখতে পায়। তড়িঘড়ি করে তারা সেখানে ঢুকে পড়ে। মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানি টানেলের ভিতরে ঢুকতে শুরু করে। মিশেল ও সেলমা অনেকক্ষণ হাঁটার পরে টানেলের অপর প্রান্তে আসতে পারে। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। আকাশ মোটামুটি পরিষ্কার। তারা আবার হাঁটতে শুরু করে। চারদিকে শুধু অ্যাসিডের তীব্র ঝাঁঝালো গন্ধ। টানেলের ভিতরে মিশেল মাথায় কিছুটা আঘাত পায়। তারা বিভিন্ন বাড়িতে গিয়ে আশ্রয় খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানে কেউ নেই। সবগুলো বাড়ি ফাঁকা। মিশেল অনেক বেশি ক্লান্ত ছিল। সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। সেলমা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। পাশের বাড়িতে একজন মহিলা তাদের আশ্রয় দেয়। মহিলাটির নাম ডেবরা। সে তার ছেলে উইলিয়ামের সাথে এখানে থাকে। উইলিয়াম কিডনিজনিত রোগে আক্রান্ত, যার কারণে কৃত্রিম একটি মেশিনের মাধ্যমে তার কিডনির প্রক্রিয়া পরিচালনা করা হয়। ফলে সে কোথাও খুব বেশি নড়াচড়া করতে পারে না। মিশেলের জ্ঞান ফিরে আসে। সে কোনো রকম মোবাইল চার্জ দিয়ে ক্যারিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ক্যারিনের ফোন বন্ধ। যাই হোক, সেলমা উইলিয়ামের সেই মেশিনটি টাচ করলে সেখান থেকে এক ধরনের আওয়াজ হতে থাকে। এটা দেখে ডেবরা দৌড়ে চলে আসে। সে তাকে বলে, তুমি কোথায় টাচ করেছো? ডেবরা এক প্রকার রেগে যায়। তখন সেখানে মিশেল চলে আসে। ডেবরা তার ছেলেকে নিয়ে বাড়ির টপ ফ্লোরে থাকে। বাড়ির ছাদ যখন তখন ভেঙে যেতে পারে, তাই মিশেল এবং ডেবরা দুজনে মিলে উইলিয়ামের মেশিনটি নিচের বেসমেন্টে নিয়ে যায়। ডেবরা মিশেলকে ধন্যবাদ জানায় এবং তার রেগে যাওয়ার কারণে সরি বলে। সে বলে তারা চাইলে এখানে কিছুদিন থাকতে পারবে, তবে তার কাছে খুব অল্প পরিমাণে খাবার আছে, যেটা সে চাইলেও শেয়ার করতে পারবে না। তাই মিশেল পাশের বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে, যেন সেখানে খাবারের কোনো জোগাড় করা যায়। মিশেল রাতের খাবার খায় এবং ঘুমানোর জন্য গ্যারেজের মধ্যে একটি ছোট্ট সুড়ঙ্গে বিছানা তৈরি করে। তারা সেখানে ঘুমিয়ে পড়ে। এদিকে ডেবরা তার ছেলেকে নিয়ে বেসমেন্টে একটি কাচের চেম্বারে ঘুমিয়ে পড়ে। রাতে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির তীব্রতা এতই বেশি ছিল যে বাড়ির ছাদ গলে বৃষ্টির পানি ভিতরে ঢুকতে শুরু করে। বেসিনের নল দিয়ে বৃষ্টির পানি বাড়ির ভেতরে প্রবেশ করে। সবকিছু পুড়ে যেতে থাকে। মিশেল ও সেলমা ডেবরাকে ডাকতে থাকে, কিন্তু তারা শুনতে পারে না, কারণ তারা সাউন্ড প্রুফ কাছের চেম্বারের মধ্যে ঘুমিয়েছে। পুরো বাড়ি বৃষ্টির এসিডে পুড়ে যেতে থাকে। মিশেল গ্যারেজ থেকে গাড়ি বের করে সেখান থেকে বের হয়ে আসে। অ্যাসিডের ঝাঁঝালো ধোঁয়া এবং বৃষ্টির কারণে সামনে কিছুই দেখা যাচ্ছে না। মিশেল অনুমানের ওপর গাড়ি চালাতে থাকে। বৃষ্টির অ্যাসিডের তীব্রতার কারণে গাড়ির বিভিন্ন ইন্ডিকেটর ঠিকঠাকভাবে কাজ করছে না। এক পর্যায়ে গাড়িটি থেমে যায়। বৃষ্টিও থেমে যায়। এদিকে সেলমা কান্না করতে করতে তার বাবাকে দোষারোপ করতে থাকে, কেন সে ডেবরা ও তার ছেলেকে রেখে গাড়ি নিয়ে চলে এসেছে। সে আসলেই একজন খুব খারাপ মানুষ। এক পর্যায়ে মিশেল অনেকটা রেগে যায়। সে সেলমাকে চুপ করতে বলে। মেয়েকে রাগ দেখানোর কারণে মন খারাপ করে মিশেল গাড়ি থেকে নেমে পড়ে। অপরদিকে অভিমান করে সেলমা গাড়ি থেকে নেমে অন্ধকারে যে কোনো একদিকে দৌড়াতে থাকে। এক পর্যায়ে সেলমা কাদার মাঝখানে ফেসে যায়। সে সাহায্যের জন্য তার বাবাকে ডাকতে থাকে। সে সামনে একটি ভাঙা ট্রাক্টর দেখতে পায়। সে সেখানে উঠে পড়ে। এদিকে মেয়েকে গাড়িতে দেখতে না পেয়ে মিশেল গাড়িতে করে তাকে খুঁজতে বের হয়।
অনেক খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে সে সেলমার আওয়াজ শুনতে পায়। সে সেদিকে যেতে থাকে। কাদায় গাড়ির চাকা আটকে যায়। কাদায় এসিড থাকার কারণে ট্রাক্টরটি গলে মাটিতে দেবে যেতে থাকে। কোনো উপায় না পেয়ে মিশেল কাদার উপর দিয়ে হেঁটেই সেলমার কাছে চলে যায়। সে তাকে পিঠে করে গাড়ির উদ্দেশ্যে আসতে থাকে। মিশেলের পায়ে একদম ঝলসে যেতে থাকে। তারা কোনো রকম গাড়ির উপরে উঠে বসে। মিশেল অজ্ঞান হয়ে পড়ে। রাতে আর কোনো বৃষ্টি হয় না। সকালে দেখা যায় মিশেলের পা একেবারে ঝলসে গেছে। তাদের এ অবস্থা দেখতে পেয়ে মিলিটারি টিম তাদেরকে মিলিটারি ক্যাম্পে নিয়ে আসে। সেখানে আরো অনেক মানুষ আশ্রয় নিয়েছে। সেলমা সেখানে থাকা একজন মিলিটারি অফিসারের কাছে তার আঙ্কেল ব্রিস এবং ক্যারিনের বিষয়ে জানতে চায়। অফিসার অত্যন্ত দুঃখের সহিত জানায় তারা কেউই বেঁচে নেই। এরপর সেলমা তার বাবার কাছে যায়। এখানে আমরা দেখতে পাই মিশেলের দুটি পা কেটে ফেলা হয়েছে। মিশেল সেলমার কাছে ক্যারিনের কথা জিজ্ঞাসা করলে সেলমা তাকে সত্যিটা বলে না। সে বলে অফিসাররা এখনো ক্যারিনের খোঁজ করতেছে, তারা কোনো ইনফরমেশন পেলেই জানিয়ে দেবে। এরপর সেলমা তার বাবাকে জড়িয়ে ধরে। এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়। আপনাদের আজকের এক্সপ্লেনেশনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।